আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা আজকে একটা নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি। এটা হচ্ছে তোমাদের বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ সংবলিত একটা প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে পারে। সর্বোচ্চ ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে এই নমুনা প্রশ্নপত্রটা তৈরি করা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর পরীক্ষার আগে আমরা সর্বশেষ একটা চূড়ান্ত সাজেশন দেবো। তো এই সবগুলো ভিডিওর মাধ্যমে তোমরা আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং খুব ভালোভাবে পরীক্ষা উপস্থাপন করতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে ডিজিটাল আগামীর প্রস্তুতি, আর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই দুটো অধ্যায় মিলে আমরা আজকে কিছু নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি, একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ মিলিয়ে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে এটা হচ্ছে একক কাজ। নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংরক্ষণের জন্য একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? দেখো, নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংরক্ষণের জন্য একটি তালিকা নিচে দেওয়া হলো। নন ডিজিটাল মাধ্যম: 1. ব্যক্তিগত তথ্যগুলো যেমন পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি একটি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা। উদাহরণস্বরূপ, লক করা যায় এমন একটি ক্যাবিনেট বা ড্রয়ার। 2. যে ফাইলের বা কাগজের যেখানে ব্যক্তিগত তথ্য লিখিত রয়েছে, প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না তাদেরকে টুকরো টুকরো করে কেটে বা ছিঁড়ে ফেলা। 3. মৌখিকভাবে বা লিখিতভাবে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তা প্রদান করা। 4. প্রতিদিন বহন করা ব্যক্তিগত ডকুমেন্ট এবং কার্ডের সংখ্যা সীমিত করা। 5. যে কোনো ধরনের লেনদেনের সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় অবশ্যই সতর্ক থাকা। ডিজিটাল মাধ্যম: 1. সমস্ত অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করা। 2. টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা। 3. নিয়মিতভাবে ডিভাইসের অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোকে নিরাপত্তা দুর্বলতা থেকে রক্ষা করতে আপডেট রাখা। 4. অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস সীমিত করা। 5. ম্যালওয়্যার বা ফিশিং আক্রমণ প্রতিরোধ করতে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং অজানা উৎস থেকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকা। প্রশ্ন 2. জোড়ায় কাজ: ক. সাইবার অপরাধের বৈশিষ্ট্যগুলো লেখো। খ. হ্যাকিংয়ের বৈশিষ্ট্যগুলো লেখো। তোমরা জোড়ায় আলোচনা করে সাইবার অপরাধ কী, হ্যাকিং কী, এদের বৈশিষ্ট্যগুলো কী, এগুলো সম্পর্কে আলোচনা করবে এবং সেটা উপস্থাপন করবে তোমাদের খাতায়। তো দেখো, প্রথমটা কি সাইবার অপরাধের বৈশিষ্ট্যগুলো দেখবো আমরা। 1. ডাটা ইন্টারসেপশনের মাধ্যমে একজন প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী বার্তা চুরি করা। 2. তার কিংবা বেতার যোগাযোগে বাধা দেওয়া। 3. সিস্টেমকে অচল করে দেওয়া। 4. সিস্টেমকে ধীরগতি সম্পন্ন করে দেওয়া। 5. ডিডস অ্যাটাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে অচল করে দেওয়া। 6 নম্বর ডেটাকে বিকৃত বা করাপ্ট করে দেওয়া। 7. ভাইরাস, ম্যালওয়্যার এর মাধ্যমে কম্পিউটারের ফাইল মুছে দেওয়া। 8. হ্যাকিংয়ের মাধ্যমে ওয়েবসাইট বা কম্পিউটার আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। এগুলো কি সাইবার অপরাধ, ঠিক আছে? এরপর যে আমরা দেখব হ্যাকিংয়ের বৈশিষ্ট্যসমূহ। 1. হ্যাকাররা প্রায় অ্যাক্সেসের জন্য কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা সফটওয়্যারের দুর্বলতাগুলি অনুসন্ধান করে। 2. হ্যাকিং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে করা হয়, যেমন ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়্যার স্থাপন ইত্যাদি। 3. হ্যাকাররা মানুষের গোপনীয় তথ্য যেমন ব্যক্তিগত ডেটা, আর্থিক রেকর্ড চুরি করে। 4. হ্যাকাররা কোনো সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগাতে অ্যানম্যাপ, কি লগার্সের মতো অত্যাধুনিক টুলস ব্যবহার করে। 5. কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সাথে হ্যাকাররা বিশ্বাসযোগ্য ডিপফেক সামগ্রী তৈরি করতে পারে। 6. হ্যাকাররা কোনো সিস্টেম অচল করার জন্য ওয়ার্থ, ট্রোজানের মতো ম্যালওয়্যার বিকাশ বা স্থাপন করতে পারে। 7. হ্যাকিংয়ের উদ্দেশ্য হলো আর্থিক লাভ, সাইবার যুদ্ধ, নেটওয়ার্ককে বিকল করা। 8 নম্বর হ্যাকাররা পাসওয়ার্ড ক্র্যাকিং কৌশল ব্যবহার করতে পারে, যেমন ব্রুট ফোর্স অ্যাটাক। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা, এটা একক কাজ। নিচের ঘটনাটি পড়ো এবং হাসানের সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য তার পরবর্তী করণীয় সম্পর্কে একটি তালিকা লেখো। গ্রামের দোকানদার হাসান একটি টেক্সট মেসেজ পেয়েছেন যেখানে বলা হয়েছে যে তিনি একটি বিশেষ পুরস্কার জিতেছেন এবং পুরস্কারটি নেওয়ার জন্য তাকে একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
অপ্রত্যাশিত সুসংবাদে হাসান লিঙ্কে ক্লিক করে তার ব্যক্তিগত তথ্য প্রদান করেন। এরপরই হাসান ব্যাংক থেকে একটি মেসেজ পায় যে তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা উত্তোলন করা হয়েছে। সে এখন বুঝতে পারছে না তার আসলে কী করা উচিত। দেখো, হাসানের সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের নাম হচ্ছে ফিশিং। নিচে তার সাথে ঘটে যাওয়া সাইবার অপরাধে করণীয় সম্পর্কে একটি তালিকা দেওয়া হলো। 1. লেনদেনের রিপোর্ট করতে ব্যাংকের ওয়েবসাইট বা অফিসিয়াল ফোন নাম্বার ব্যবহার করে ব্যাংকের গ্রাহক পরিষেবাতে কল করতে হবে। 2. ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যত দ্রুত সম্ভব পরিবর্তন করতে হবে। 3. নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করতে ব্যাংক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করতে হবে। 4. স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে ঘটনাটি উপযুক্ত প্রমাণসহ রিপোর্ট করতে হবে। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, একটা দলগত কাজ দেওয়া আছে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তা একজন সাধারণ নাগরিককে মারধর করছে। ভিডিওটি দেখে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একই ঘটনা পরবর্তীতে গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। দুটো প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে তোমরা দলগতভাবে আলোচনা করে বের করবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার সাথে সম্পর্কিত। আরেকটা দলগত কাজ হচ্ছে যে ভিডিওটা যে ভাইরাল হলো সেটা ভাইরাল হওয়ার ফলে কী কী ঘটনার সূত্রপাত হতে পারে বলে বিশ্লেষণ করো। প্রথম যেটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার সাথে সম্পর্কিত। দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া তিনটি তথ্যের প্রচার এবং বিতরণের মাধ্যম। তবে এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ব্যক্তি এবং গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এটি একটি টেকনো সামাজিক ব্যবস্থা যা লোকেদের তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের বিভিন্ন দিক ভাগ করে নেওয়ার এবং অন্যান্য লোকেদের সাথে সংযুক্ত হওয়ার অনুমতি দেয়। সামাজিক যোগাযোগে মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি। আর গণযোগাযোগ মাধ্যম হচ্ছে এমন একটি ব্যবস্থা যা জনসাধারণের কাছে তথ্য প্রচার করে। এটি সাধারণত সরকার, ব্যবসা বা অন্যান্য সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। গণযোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি। নিউ মিডিয়া হলো গণযোগাযোগ মাধ্যমের একটি অংশ যা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তথ্য প্রচার করে। নিউ মিডিয়াতে অনলাইন সংবাদ, ওয়েবসাইট, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া একে অপরের সাথে সম্পর্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়াগুলোর জন্য তথ্যের উৎস হিসাবে কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যগুলো গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়াগুলো দ্বারা প্রকাশ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে সেই ভিডিওটি গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়াগুলো দ্বারা প্রচার করা যেতে পারে। খ নম্বরের প্রশ্নটা ছিল যে ভিডিওটা যদি ভাইরাল হয়, ভাইরাল তো হয়েছে, তো ভাইরাল হওয়ার ফলে কী ঘটনার সূত্রপাত হতে পারে বিশ্লেষণ করো। ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে নিম্নলিখিত ঘটনাগুলোর সূত্রপাত হতে পারে। 1. জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। ভিডিওতে একজন পুলিশ কর্মকর্তা একজন সাধারণ নাগরিককে মারধর করছে। এই দৃশ্যটি দেখে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে, এটা হওয়াটাই স্বাভাবিক। তারা পুলিশের পক্ষপাতিত্ব এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। 2. সরকারের সমালোচনা। ভিডিওটিতে পুলিশের পক্ষপাতিত্বের প্রমাণ রয়েছে। এই ভিডিওটি জনগণকে সরকারের সমালোচনার দিকে পরিচালিত করতে পারে। কারণ ভিডিওতে যখন দেখবে যে একটা পুলিশ একটা মানুষকে মারছে, সরকার এটা দেখে চুপ করে আছে, তখন স্বাভাবিক মানুষ তো সরকারের সমালোচনা করবেই। 3 নম্বরে কী আছে? আইন শৃঙ্খলার অবনতি। ভিডিওটি দেখে জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, এর ফলে আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে। ধরো মানুষজন নিজেরাই তখন বাইরে রাস্তাঘাটে মিছিল করতে পারে, তারপর হচ্ছে রাস্তা ব্লক করে দিতে পারে, সবাই মিলে আন্দোলন করতে পারে যে কেন পুলিশ কেন একটা মানুষের খালি মারবে, শুধু মারবে। ঠিক আছে। 4 নম্বর কি? পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ভিডিওটি দেখে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে পারে, সরকার বা বিচার বিভাগ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে। ঠিক আছে। এরপর দেখো, ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে কী ঘটনা ঘটবে তা নির্ভর করে ভিডিওটি কীভাবে জনগণের মধ্যে গ্রহণ করা হয় তার উপর। যদি ভিডিওটি জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে তাহলে উপরে উল্লেখিত ঘটনাগুলো ঘটতে পারে। আবার অনেক সময় দেখা যায় কোনো ভিডিও ভাইরাল হয়েছে যেটা জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি না করে জনগণকে হচ্ছে আরও সচেতন করে দিয়েছে, সেগুলো কিন্তু আরও জনগণের জন্য ভালো হয়। ঠিক আছে। ক্ষোভের সৃষ্টি না হয় তারা হচ্ছে এর ফলে আরও সুফল লাভ করে। তো নির্ভর করছে যে ভিডিওটা যে ভাইরাল হবে সেই ভিডিওটা মানুষ বা সাধারণ জনগণ কীভাবে গ্রহণ করছে তার উপর আসলে পরবর্তী ঘটনাগুলো নির্ভর করছে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। আজকে আমরা দেখলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজের সমাধান। এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কিছু প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসবে বলে আশা করা যায়। তারপরে আমরা ফাইনাল পরীক্ষা যেদিন 6 তারিখ তার আগে হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিব। তো এই সবগুলো ভিডিও মিলে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে।
আশা করি সবার পরীক্ষাটা ভালোই হবে এবং পরীক্ষায় তোমরা সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমরা আরও কিছু একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করব এবং একটা চূড়ান্ত সাজেশনের অপেক্ষায় থাকো। সবাই পড়তে থাকো, পরীক্ষার জন্য শুভকামনা রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।